40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ, ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতেও ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। সাংবাদিকতায় ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে, সে জার্নালিজম বোঝে না, সাংবাদিকতা বোঝে না। কিন্তু আমি যেটা বুঝি, এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই। কেন কেন সেটা আসিফ নজরুল স্যার নিজেই অ্যাসেসমেন্ট করুক যে একটা উনি ভয়ঙ্কর জনপ্রিয় থেকে ভয়ঙ্কর ঘৃণার পাত্রে কেন রূপান্তরিত হইলেন। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনটি দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় একটা লাড়া দিয়েছে। তো সাংবাদিক ইলিয়াস যে তথ্যগুলো দিয়েছেন তা তথ্যগুলো কতটুকু সত্যতা রয়েছে এবং সাংবাদিক ইলিয়াসই বা কতটুকু সাংবাদিকতার যোগ্যতা রাখেন, সাংবাদিক ইলিয়াসের ভিডিও এবং ব্যক্তিগত সাংবাদিক ইলিয়াসকে নিয়েও কিছু আলোচনা দেখবো আমরা, যেখান থেকে বোঝার চেষ্টা করবো বা বুঝতে পারবো সাংবাদিক ইলিয়াস কত বড় মাপের একজন সাংবাদিক। আমি বলবো বাংলাদেশে তো সাংবাদিক আছে, সব সাংবাদিকের বাপ হচ্ছে সাংবাদিক ইলিয়াস। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল আমি অবাক হয়ে গেলাম ওনার এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই। শুধু তাই নয়, এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এটার কোনো প্রতিফলন পেলাম না। ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন। উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না, ওনার এটার ব্যক্তিগত মতামত, উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন। অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে। কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন। উনি আইনের ছাত্র, তো ওনাকে আমি শুধু সামান্য একটা উদাহরণ দিই। আইনের শিক্ষক, ওনাকে আইনের ছাত্র ছিলেন, সেখান থেকে শিক্ষক। তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই, কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না? হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল, সেই 1920 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এবং হিটলারের এই নাজি বাহিনী, যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে। তাদের নীতি ছিল, তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম। এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাস নীতি। আর কি ছিল? অ্যান্টাইসেমিটিজম, মানে ইহুদি বিরোধী। তা শেষ পর্যন্ত 1945 সালে হিটলারের পতনের পরে, নাজির পতনের পরে, এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয়, তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয়। শুধু তাই নয়, ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লোগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো, নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি? সেম থিং। এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল, কিসের ঐতিহ্য? সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি, খুন, ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব 40 থেকে 60,000 জনগণ হত্যা করেছিল। তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল, বেঁচে ছিল, জাতির দুর্ভাগ্য। এই স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছরে, আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টাতেও শেষ হবে না। তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা,
তা বড় বড় জিনিসগুলো দেখেন, সেই ভোট চুরি, প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা, 2013 সালের 5ই মে 2.5 থেকে 3,000 হেফাজতের কর্মীদেরকে হত্যা করা, লগি বৈঠা দিয়ে হত্যা করা, 2009 সালে 57 জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে, এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে ভারতের হাতে তুলে দেয়। ভারতের বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এত বছর প্রতি বছরে নিয়ে গেছে, এবং সর্বশেষে 1,500 ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে, গণহত্যা, 40,000-এর মতো আহত, 20,000-এর মতো অন্ধ। ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে। এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয়, আর কি প্রমাণ চান আপনার? এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য। আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য? তদন্ত তো আপনিই করবেন, তাহলে কি বাতিল নিচে অন্ধকার? আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী হাসিনার গীত গাইতে, তাদের পক্ষে কথা বলতে? তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে, কাদের মাধ্যমে হয়েছে। এই বিপ্লবী, আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োগ হতে পারে না। এটা কর্মের অপেক্ষায় আছে, দেখার অপেক্ষায়, কিন্তু কোনো কর্ম দেখছি না। আইনের মানুষ, আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুলকে বলছি, আপনি তো আইনের শিক্ষক, অনেক ছাত্র বানিয়েছেন। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। You are denying the justice by delaying it, by delaying the process. Not only that, আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন, যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা। দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও, জনগণরা আপনারা সচেতন হন। ভয়ঙ্কর শয়তানের ছায়া কিন্তু এখনো কাটে নাই, চারিদিকে প্রতি কর্নারে কর্নারে। তাই হুঁশিয়ার। বলে সাংবাদিকতায় ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে, সে জার্নালিজম বোঝে না, সাংবাদিকতা বোঝে না। কিন্তু আমি যেটা বুঝি, এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই। গুরু হলো ইলিয়াস ভাই। উনি সংবাদপত্রের মালিক হিসেবে আমার দেশের আদর্শিক জায়গা অনেক শক্তিশালী, কিন্তু সাংবাদিক হিসেবে ইলিয়াস ভাইয়ের চেয়ে ভালো সাংবাদিক এবং বিটিং সাংবাদিক আর নাই। আমি একটা বিষয় মনে করায় দেই, 21শে টিভির যখন প্রোগ্রাম হতো ভোট চুরির বিরুদ্ধে, ইলিয়াস ভাই যখন মাঠে ছিলেন তখন ভোট চোরদেরকে দাবড়ায় বেড়াইছেন, একা দাবড়ায় বেড়াইছেন, ভোট চোরকে দাবড়ায় খপাত করে ধরে ফেলাইছেন। এবং ইলিয়াস ভাইয়ের যে জার্নালিজম, সেই জার্নালিজমের মধ্যেও উনি যাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন, যাকে দেশের শত্রু হিসেবে আইডেন্টিফাই করেন, তাকে এরকম দাবড়ায় কবাক করে ধরে ফেলেন। ঠিক আছে, এইটা আপনার হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলছি, এখন আবার বলছি যে এই হাসিনার দোসর, স্বৈরাচারের দোসর, গণ অভ্যুত্থানে সন্ত্রাসী ভূমিকা ছিল, এদের বিষয়ে এই সরকারের তেমন কোনো পলিসিই নাই। ঠিক আছে, এমনিতে বিপ্লব বিপ্লব বিপ্লব, কেজি দরে বিপ্লব, 10 টাকা কেজি বিপ্লব, 20 টাকা কেজি বিপ্লব ফেরি করে বেড়াচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বিষয়ে কোনো নীতি গ্রহণ করা হয় নাই। কোনো নীতি যদি গ্রহণ করা হইতই, তাহলে 625 জন আওয়ামী সন্ত্রাসীকে তারা ছেড়ে দিত না। এই আরাফাতকে আমরা শুনেছি কি গ্রেপ্তারের খবর শুনেছি, হাসান মাসুদকে গ্রেপ্তারের খবর শুনেছি। সেই গ্রেপ্তার হওয়া হাসান মাসুদদেরকে টুক করে পার করে দিল কে? শুধু তাই না, ওবায়দুল কাদের, তাদেরকে শুনেছি আমরা আটক হিসেবে আছে যশোর ক্যান্টনমেন্টে, তাদের হদিস নাই।
অর্থাৎ এদের বিষয়ে রাষ্ট্র একটা পলিসি নিচ্ছে বর্তমান সরকার যে এদেরকে কিছু করবে না, এদেরকে কিছু করবে না। হতে পারে এই রকম যে আরাফাতকে পাইলে পাবলিক পিড়ায় মারবে, পাবলিকের যে ক্ষোভ, গণ অভ্যুত্থানে খুনিদের মধ্যে আরাফাত হলো গুরুত্বপূর্ণ একজন খুনি, তাই আরাফাতকে মানুষ মানে জনরোষে মেরে ফেলবে। দেখেন, জনরোষে ক্ষোভ দেখাবে এইরকম একজনকেও সরকার গ্রেপ্তার দেখায়নি, একজনকেও না, একজনকেও গ্রেপ্তার দেখায়নি। বুঝতে পেরেছেন? তাহলে এই যে জনরোষে ফেটে পড়ে যাদের প্রতি, তাদেরকে গ্রেপ্তার করেনি কারণ সরকার তাদের বিষয়ে মানে তাদেরকে নিরাপদে রাখতে চেয়েছে। এই নিরাপদে রাখার একটা পলিসি নিয়েছে, পলিসি, রাষ্ট্রের পলিসি। এইটা রাষ্ট্রের বলতে কার কার পলিসি? এইটা আসিফ নজরুল স্যারের পলিসি, আসিফ মাহমুদের পলিসি, নাহিদের পলিসি, এইটা হলো বিধান রঞ্জন রায়ের পলিসি, এইটা আর অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের সমন্বিত পলিসি। এবং তারা এই পলিসির পক্ষে না বিপক্ষে তা আমরা মেজার করব কিভাবে? তা আমরা মেজার করব হলো যে তারা যদি এর বিপক্ষে হতো তাহলে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বলতো যে তারা এই পলিসি মানে না। এরপরে আসেন আসিফ নজরুল স্যার বিষয়ে বক্তব্য। প্রথমত, আমাদের এই সরকারকে আমি বিপদে ফেলতে চাই না, তাই মানে এই সরকারের আপনার হলো খুব বেশি বিপদ হয়ে যায় এরকম কথা বলতে চাই না, কারণ আমি এখনো এই সরকারকে টিকে রাখা যৌক্তিক মনে করি, তাই বলতে চাই না। আসিফ নজরুল স্যারের বিষয়ে যে মন্তব্য আপনারা দাবি করছেন আমার পক্ষ থেকে, আমি একটা কথা বলবো, লোকটাকে এতগুলো দায়িত্ব দিয়ে আপনারা দৈত্য বানিয়েছেন, এইটুকু হলো অবজারভেশন। একটা মানুষকে এতগুলো ক্ষমতা দিতে হয় না, এবং পুরা সরকারটা এরকমভাবে মানে মানে ডমিনেট করছে, সেটা হলো আসিফ নজরুল স্যার। এটা সবাই বিশ্বাস করে, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না, এটা গণতন্ত্র না, এটা হওয়া উচিত না। এটা যদি হয় তাহলে ক্ষতি কি? যদি একজন ব্যক্তির উপর নির্ভর করে তাহলে সবাই তাকে কিনতে চাবে। এই যে তাকে কিনতে পারলেই সরকারকে কিনে ফেলতে পারে, এইখানেই মূল সমস্যা, এইখানেই মূল সমস্যা। আমার দাবি আসিফ নজরুল স্যারের দায়িত্ব কমায় দেন, ক্ষমতা কমায় দেন। এটা হলো প্রাথমিক হলো করণীয়। এই মুহূর্তে তাকে একাধিক মন্ত্রণালয় দিয়ে আপনারা সুপার পাওয়ার দিয়ে রাখছেন, এইটা ঠিক না, এটা ঠিক না। এটা যদি কেউ ঠিক বলে তাহলে আমি বলবো সে রাজনীতি বোঝে না। এবং আসিফ নজরুল স্যারের প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল। সেই ভালোবাসার জায়গা থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল, সেটা ফ্যাসিবাদের শাস্তি, স্বৈরতন্ত্রের দমন, তাদেরকে গ্রেপ্তার করা, ভারতের বিষয়ে আমরা তার প্রতি যে ধরনের ধারণা ছিল সেই ধারণাগুলো স্তিমিত হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। এই দুর্বলতা আমরা প্রত্যাশা করিনি। আমাদের একটা স্বপ্ন ছিল ওনাকে নিয়ে, এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত, একটা চরম জনপ্রিয় মানুষ মুহূর্তের মধ্যে চরম অজনপ্রিয় হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা আজকে পাইলাম। কেন সেটা আসিফ নজরুল স্যার নিজেই অ্যাসেসমেন্ট করুক যে একটা উনি ভয়ঙ্কর জনপ্রিয় থেকে ভয়ঙ্কর ঘৃণার পাত্রে কেন রূপান্তরিত হইলেন। আমি অনেকগুলো উদাহরণ দেব না, একটা উদাহরণ দেই। প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ করবে, এটা হলো বিধান রঞ্জন রায় সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্তের জন্য উনি মতামত জানতে চাইছে আইন বিভাগ থেকে, সেইখানে আসিফ নজরুল স্যার কোটায় নিয়োগের মতামত দিয়েছে। বুঝতে পেরেছেন? এবং সেই মতামতের ভিত্তিতে কোটায় শিক্ষক নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং আমরা সরকারকে অনুরোধ করে করে এটা আটকাতে পারি নাই। আসিফ মাহমুদকে মেসেজ করেছি, নাহিদকে মেসেজ করেছি, সবাইকে মেসেজ করেছি যে এই যে কোটা আন্দোলনের মাধ্যমে এই সরকার আসলো, সেই সরকার কোটায় নিয়োগ দিতেই পারে না, কিন্তু দিয়ে ফেললো। সরকারকে বলে কাজ হলো না, আমরা কোর্টে গেলাম, কোর্টে মামলা করে আটকায় রাখলাম। এবং বিধান রঞ্জন রায় সেই কোটায় নিয়োগের জন্য আবার আপিল করেছে। বুঝতে পেরেছেন? তো কি বলবো, আমাদের অনেক অনেক মানে কিছু বলার আছে।
সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস, এই বিপ্লবের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছে, তারা এই বিপ্লবে বড় ভূমিকা পালন করছিল এবং তারা সমাজে প্রভাব রাখে, তারা সমাজের উপর নিয়ন্ত্রণ রাখে, তারা এই বিপ্লবের মালিক। তাদেরকে ছাড়া বৈষম্য বিরোধীরা খুব ছোট অংশ হয়েও এবং বিপ্লবে আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও, ভালো করে শুনেন, আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও তারা এককভাবে এই সরকারের মালিকানা বনে গেছে, বিপ্লবের মালিক বনে গেছে। কিন্তু তারা বিপ্লবের মালিক মাত্র 10% হতে পারে। বাকি 80% বিপ্লবের যারা মালিক, বিপ্লবের যারা মানে হলো প্রভাব সৃষ্টিকারী, বিপ্লবকে যারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত করেছে, যারা আত্মসমর্পণ করেনি তাদের মতো, তারা এই সরকারে অংশ না। এবং তারা এই সরকারের অংশ হইলে এই সরকার হতো ইস্পাতের মতো কঠিন শক্তিশালী একটা সরকার। তাদেরকে বাদ দিয়ে এই সরকারকে দুর্বল করা হয়েছে। আমি আপনাকে আজকে বলছি, এই সরকারে যদি আমার মতামতের প্রাধান্য থাকতো, এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকতো, কেন আমার মতামতের প্রাধান্য প্রয়োজন? কারণ বন্ধ হয়ে যাওয়া আন্দোলন রামপুরা, বনশ্রী, বাড্ডা এই এলাকায় পুনরুজ্জীবিত করতে আমার বড় একটা ভূমিকা ছিল। ওই দিন ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটির ছাত্ররা, ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সঙ্গে নামতে চায় নাই। এমনকি আমরা আন্দোলন করছি ফেক আইডি কার্ড লাগায়ে। তখন আমাদেরকে এসে চ্যালেঞ্জ করেছে, আমরা তো আন্দোলন করছি না, আপনারা আন্দোলন করছেন কেন? আজকে তো বৈষম্য বিরোধী প্রোগ্রাম নাই, আপনারা কেন প্রোগ্রাম করছেন? আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল। আজকে এই সত্যগুলো বলতেছি। আমাদের প্রোগ্রাম যেদিন বঙ্গভবনের সামনে চুপ্পু পদত্যাগ দাবি করলাম, ওই দিন যেভাবে প্রোগ্রাম বাতিল করছে না, যে এখানে বৈষম্য বিরোধীর কোনো প্রোগ্রাম নাই, সবাই চলে যান, ঠিক একইভাবে 18 জুলাই আমাদের এখানে লোক পাঠিয়েছিল, ছাত্র পাঠিয়ে বলেছিল এটা ছাত্রদের প্রোগ্রাম না, ছাত্ররা শেখ হাসিনার পতন চায় না, আপনারা কারা এখানে প্রোগ্রাম করছেন? এই প্রোগ্রামকে রাজনৈতিক প্রোগ্রাম কেন বানাচ্ছেন? এই ভাঙচুরের দায় আমরা নেব না, এটা আমাদের প্রোগ্রাম না, আপনারা সবাই চলে যান। এই কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে বলেছিল। আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। এবং তারা আমাদের বিপ্লবের মালিকানা নিয়ে নিয়োগ বাণিজ্য চলছে। সচিব নিয়োগ 10 কোটি টাকা, আমলা নিয়োগ 10 কোটি টাকা, ডিসি নিয়োগ 50 কোটি টাকা, এগুলো এখন চলছে। আপনি আজ করছেন না, আমি 8 তারিখে 5 তারিখে বিপ্লব না, এই 8 তারিখ 9 তারিখে আমি আজ করতে পেরেছিলাম। তাই ওই দিন ফেস দ্য পিপলে আমি বলেছিলাম যে কেউ যদি রাজনীতি করতে চায়, সে যেন রাজনৈতিক দল গঠন করে আসে, রাজনীতি করার জন্য প্রস্তুতি নেয়। এইরকম সুযোগ নাই। রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ আইসা 5 বছরের জন্য আনলিমিটেড ক্ষমতায় থাকবে, এইটা হলো একটা স্বৈরতন্ত্রের লক্ষণ। তখন বলেছিলাম, তখন আমাকে সবাই গালি দিয়েছিল। আমি আপনাদেরকে বলি, আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি কিভাবে করি জানেন? এইটা একটা ডিসিশন, এটা একটা পরিস্থিতি। এই পরিস্থিতির 5টা পথ, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে। আমরা এই 5টা পথের মধ্যে কোনটা মৃদু সম্ভাবনাময় পথ সেটাকে বন্ধ করে দেই, আর এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই, এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই, 2টা পথ রাখি, 2টা পথ অনুযায়ী যাই, যেতে সেখান থেকে 2টা পথ হয়, সেই 2টা পথের মধ্যে একটা পথ বাদ দেই, আর একটা পথ রাখি। এভাবে রাখতে ক্যালকুলেশন বের করলাম। এখন মানুষ 10 বছর বলছে না, সামনে মানুষ 5 বছর বলবে, আর 10 দিন পরে মানুষ বলবে 3 বছর, তারপরে বলবে 2 বছর, তারপরে বলবে কি জানেন? যে হয় এই উপদেষ্টাদেরকে বাদ দাও, রিফর্ম করো, উপদেষ্টা পরিষদ আগে সংস্কার করো, অথবা নির্বাচন দাও। এইটা হলো অবজারভেশন। আমরা প্রতিটা মুহূর্তে কোন জায়গায় ফ্রাস্ট্রেটেড হই জানেন? কোন জায়গাগুলোতে ফ্রাস্ট্রেটেড আমাদের কাজ করে? যে এই যে উপদেষ্টা পরিষদ, এইখানে বিপ্লবের মালিকরা নাই,
হ্যাঁ, বিপ্লবের মালিকরা নাই। এই যে উপদেষ্টা পরিষদ, এখানে বাম আছে, এখানে প্রথম আলোপন্থী আছে, ডেইলি স্টারপন্থী আছে, ভারতপন্থী আছে, শুধু আলেমপন্থীরা নাই, শুধু ডানপন্থীরা নাই, শুধু আগ্রাসন বিরোধীরা নাই। আসিফ মাহতাব স্যারের সাথে কথা হচ্ছিল, আসিফ মাহতাবকে আশ্বস্তও করা হয়েছিল তাকে উপদেষ্টা করা হবে, কিন্তু শুধুমাত্র ভারতের আগ্রাসন বিরোধী সৈনিক যোদ্ধা, এই জন্য তাকে ওই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ওই প্রথম আলো ডেইলি স্টাররা ভেটো দিয়েছে। তারপরে পিনাকি দাদার নাম লিস্টে এসেছিল, ভালো করে শোনেন। এবং এই লিস্ট আসার পরে পিনাকি দাদা আমরা একটা আশা করেছিলাম যে উনি গিয়ে কিছু কিছু রিফর্ম বা কিছু কিছু জায়গায় কাজ করতে পারবে, কিন্তু ওই ভারতের আগ্রাসন বিরোধী হওয়ায় ওনার নাম কট করে কেটে দেওয়া হয়েছে। ওই প্রথম আলো ডেইলি স্টাররা কাটিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং ভালো করে শোনেন যে আমাদের বেশ কিছু রাজনৈতিক কর্মী তারা আসিফ নজরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছে, যে তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। এরাই কিন্তু আসিফ নজরুলকে বিপদে নিছে। এরাই যে আসিফ নজরুল স্যারকে বলছে না তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়, কে দেখতে চায় বলেন তো? আপনারা জানেন কে দেখতে চেয়েছে। সে আসিফ নজরুলকে নষ্ট করেছে, আসিফ নজরুলকে দেখায় টেন্ডারবাজি করছে, এইখানে নিয়োগ দিছে, ওইখানে পিপি নিয়োগ দিছে, ওইখানে পিপি নিয়োগ দিছে, এগুলো করে বেড়াচ্ছে সারাক্ষণ। এবং আসিফ নজরুল স্যারকে ব্যবহার করে করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে মিটিং করে বলছে তোমাকে শেল্টার দেব, তোমাকে 10 লাখ দেব, 10 লাখ দাও তোমাকে শেল্টার দেব, 1 কোটি দাও তোমাকে শেল্টার দেব, এইভাবে এগুলো করে বেড়াচ্ছে। গতকালকে তাদের একজন নারী নেত্রী ধরা খাইছে, যে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ভাইরা ধরছে, ওইখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজনকে বসায় রেখে তার সঙ্গে লেনদেন করতেছিল তাকে শেল্টার দেওয়ার জন্য। তারা ধইরা তাকে পিটাইয়া পুলিশে দিছে। এইটা হলো বিষয়। অনেক 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 এই ডেইলি স্টার, প্রথম আলো, এদের কাছে পুরা বাংলাদেশটা জিম্মি হয়ে আছে। আমি ইলিয়াস ভাইয়ের পায়ে হাত রেখে সালাম করছি যে গুরু, আপনি প্রথম আলো ডেইলি স্টারের এগুলো বের করে দিয়েছেন। এবং আমাদের পিনাকি দাদা, তার অনেক কথায় আপনারা দ্বিমত থাকতে পারে, বাট ওনারা প্রবলেম দেখায় দিছে। একটা জিনিস আজকে প্রমাণ দিয়ে এই ভিডিওটা শেষ করব। আমরা যে গরু জবাই করছিলাম, কেন গরু জবাই করছিলাম? কারণ আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করছে। দেখেন, বলছে পৃথিবীর উৎকৃষ্ট প্রাণী কি গরুকে জবাই করে খায়, যে সে সমাজের নিকৃষ্ট প্রাণী। এই কথাটা নিউজ আকারে কিশোর আলোতে দিয়েছিল প্রথম আলো। এইটা তার মানে কি, আমরা গরু খাই, গরু উৎকৃষ্ট প্রাণী, আর আমরা হলো নিকৃষ্ট প্রাণী। তাদের ন্যারেটিভটা কত ভয়ঙ্কর। এবং কিশোর আলোতে দিচ্ছে মানে কি জানেন, ছোট ছোট বাচ্চাদের মাঝে এইটা সেন্স ডেভেলপ করছে। এরা ছোট ছোট বাচ্চাদের মাঝে আপনার হলো সেন্স ডেভেলপ করেছে। চিন্তা করেন, সেন্স ডেভেলপ করেছে। তো তারপরে নবীজির কার্টুন, তারপরে জঙ্গি। আপনার সন্তান এই ভালো কাজ করলে আপনার সন্তান জঙ্গি, তার মানে এই ভালো কাজ করা যাবে না। গবেষণাগুলো দেখেন কত ভয়ঙ্কর। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে গরু জবাই করছি না, তাদের হিন্দুত্ববাদের প্রতি নতজানু আচরণ, সেই জায়গায় তারা কি করছে জানেন? গরু জবাইয়ের প্রতিবাদে পাটা বলি দিছে, এবং পাটা বলি দিয়া তারা দেখায় দিছে তাদের জাত আসলে কি। এবার আপনারা বলেন। দর্শক, আপনারা শুনে বুঝতে পেরেছেন বাংলাদেশের এরকম সাংবাদিকতা নাই। এই সাংবাদিকতা জন্মাবে না, কারণ সাংবাদিকদের আমরা মূল্যায়ন করতে পারি না। এই যে সাংবাদিক ইলিয়াস, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে এত কাজ করলেন, এত তথ্যপত্র মানুষকে দিলেন, তারপরও সাংবাদিক ইলিয়াসদের, পিনাকি ভট্টাচার্যদের কোনো মূল্যায়ন এই সরকারের কাছে নেই। আমি মনে করি হাসিনা পতনের ভূমিকা তো সাংবাদিক ইলিয়াস, পিনাকি এরাই শুরু করেছেন, তারপর সেই আন্দোলন হয়েছে, কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয়নি, তাদেরকে সঠিক মর্যাদা দেওয়া হয়নি। এজন্য সাংবাদিক ইলিয়াস, পিনাকি এদেশে তৈরি হবে না, তৈরি হবে না এরা, কারণ এরা তো আসলে প্রকৃতভাবে দেশপ্রেমিক, এরাই হচ্ছে দেশপ্রেমিক। এজন্যই এদেরকে মূল্যায়ন করা হয় না। আমাদের দেশে যে রাজনীতিবিদরা রয়েছেন, তারা মূলত হচ্ছেন, তারা ভিনদেশীদের দালাল, ভিনদেশীদেরকে প্রভু মনে করে এদেশে ক্ষমতা থাকতে চায়। দর্শক, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে